হে হোয়াটসঅ্যাপ গাইস, কেমন আছো সবাই? আশা করি সবাই খুব ভালো আছো। থাম্বনেল দেখে বুঝতে পেরেছো যে আজকে আমরা ডনলির একটা সিনেমা এক্সপ্লেন করতে চলেছি। অ্যাকচুয়ালি তোমরা সবাই ডনলির সিনেমা অনেক বেশি পছন্দ করো এবং আমিও নিজেও ডনলির অনেক বড় ফ্যান। তো এই জন্য হয়েছে কি, এই পর্যন্ত ডনলির যতগুলো সিনেমা এসেছে আমরা সবগুলো সিনেমা এক্সপ্লেন করে ফেলেছিলাম, কিন্তু লাস্টে দেখি যে 2012 সালে নেইবার নামে যে একটা ডনলির সিনেমা এসেছিল এটা এখনো বাদ রয়েছে। আর তাছাড়া আমরা আরো খোঁজাখুঁজি করছি যে ডনলির কি কি সিনেমা আরো বাদ রয়েছে সেগুলো খুঁজে বের করার, এবং আস্তে আস্তে সেগুলো আমরা এখানে আনার চেষ্টা করবো। তো যাই হোক, 2012 সালে যখন ডনলির এই সিনেমাটি এসেছিল তখনও কিন্তু ডনলি অত বড় মাপের অভিনেতা নয়। মূলত 2016 সালে ট্রেন টু বুসানের ফার্স্ট সিনেমা দিয়ে ডনলির একটা বিশাল হাইপের ক্রিয়েট হয়, যদি ওই সিনেমাতে ডনলি মেন চরিত্র ছিল না। তো যাই হোক, এটা মূলত একটা সাইকোলজিক্যাল থ্রিলার মিস্ট্রি সিনেমা, এবং এই সিনেমাতে মূলত কোনো নায়ক প্রধান চরিত্র নেই। মেন যে ভিলেন তাকে সবচেয়ে সিনেমাতে বেশি গুরুত্ব দেওয়া হয়েছে। তবে তারপর আশা করি সিনেমাটি তোমাদের ভালো লাগতে পারে। তো এই সিনেমার কাহিনী জানার আগে চলো সংক্ষেপে আমরা এই সিনেমা সম্পর্কে কিছু তথ্য জানি। সিনেমাটি মুক্তি পেয়েছিল 2012 সালের আগস্ট মাসে। এই সিনেমাটি নির্মাণের ব্যয় হয়েছিল 45 কোটি টাকার মতো, এবং ওই সময় বক্স অফিসে আয় করেছিল 145 বা 150 কোটি টাকা। এবং থ্রিলার বা মিস্ট্রি সিনেমা হিসেবে এই সিনেমার আইএমডিবি রেট অনেক ভালো। এটার আইএমডিবি রেট হচ্ছে 10-এ 6.5। তো আর বাড়তি কোনো কথা না বলে আমরা সরাসরি মূল ভিডিওতে যাব। বাট যদি কোনো কমার্শিয়াল বিজ্ঞাপন থাকে আমি জানি তোমাদের মাইন্ড করার কথা না, কারণ তোমরা অভ্যস্ত এটা, এবং আমি ব্যাকগ্রাউন্ডে দেখিয়ে দিচ্ছি তুমি মোবাইলে যখন আমাদের ভিডিওটা দেখছো যদি বিজ্ঞাপনের নাম শুনে কিভাবে বিজ্ঞাপনটা স্কিপ করবে। দেখো এই যে এখানে দেখতে পাচ্ছ যে ডিসক্রিপশন লেখা, তোমরা এখানে ডিসক্রিপশনে ক্লিক করবে। তারপর দেখতে পাচ্ছ যে এখানে টাইমার লেখা রয়েছে যে স্টার্ট ফ্রম হেয়ার। তো এই টাইমারটাতে ক্লিক করলে তুমি কিন্তু সরাসরি মূল ভিডিওতে চলে যাবে একবার ইজিলি, তোমাকে কোনো বিজ্ঞাপন দেখতে হবে না। ইভেন তোমরা যদি কেউ ভলান্টিয়ারি করতে চাও তোমরা কমেন্টে লিখতে পারো স্টার্ট ফ্রম হেয়ার, তাহলে তোমার ওই কমেন্টের ওই ডুরেশনে ক্লিক করলেও যে কেউ কিন্তু ওখান থেকেই ভিডিওটা দেখা স্টার্ট করতে পারবে। তো যাই হোক, আমাদের কোনো বিজ্ঞাপন থাকলে এটা আমরা প্লে করে দিচ্ছি, আর তোমরা মূল ভিডিওতে চলে যাও। হ্যালো বন্ধুরা, আজ আমরা এমন একটি অ্যাপ সম্পর্কে তোমাদের বলতে চাই যে অ্যাপটির অফিসিয়াল পার্টনার হচ্ছে পিএসজি, আর এখানে অনেকগুলো ম্যাচ খেলে ল্যাপটপ, আইফোন, স্মার্ট ওয়াচ ও আরও অনেক ক্যাশ প্রাইজ জেতার সুযোগ রয়েছে। আর এই অ্যাপটিতে সকল ধরনের লাইভ ম্যাচের রেজাল্ট দেখতে পারবে এবং এই ম্যাচের স্কোর অনুমান করে গেমও খেলতে পারবে, যেমন কোন টিম জিতবে, কোন টিম কত রান করবে, কে সর্বোচ্চ স্কোর করবে। এছাড়া বিভিন্ন ধরনের গেম রয়েছে, সেগুলো খেলেও ইনকাম করতে পারো। আর রেজিস্ট্রেশনের সময় আমাদের যে প্রোমো কোডটি রয়েছে রোনাল, এটা ব্যবহার করলে প্রথম ডিপোজিটে 26,000 টাকা পর্যন্ত বোনাস পেতে পারো। আর এই টাকা তুমি খুব সহজেই বিকাশ, ব্যাংক এবং অন্যান্য সহজ পদ্ধতির মাধ্যমে উঠাতে পারো। তো আর দেরি কিসের? ডেসক্রিপশনে প্রোমো কোড এবং পিন কমেন্টে প্রোমো কোড সহ সাইন আপ লিঙ্ক রয়েছে, সেটা ব্যবহার করো এবং ক্যাশ প্রাইজ জিতো। আর এখানে আরেকটা কথা মনে রেখো, আমরা যেই বিজ্ঞাপন দেই না কেন, অনলাইন থেকে টাকা আয় করা এত সহজ কোনো ব্যাপার নয়। তোমরা কোনো আর্থিক ক্ষতির সম্ভাবনা রয়েছে এমন কোনো ওয়েবসাইটে যাবে না। তো চলো এবার মূল ভিডিওতে চলে যাই। তো বিজ্ঞাপন শেষে আমরা মূল ভিডিওতে চলে আসলাম। তো এই সিনেমার শুরুতে আমরা ওয়ান নামের একটা কিউট বাচ্চা মেয়েকে দেখতে পাই, আর কোচিং শেষ হওয়ার পরে সে তার মায়ের জন্য অপেক্ষা করছিল, আর তার স্কুলটা ছিল হচ্ছে বিকালের শিফটে এবং কোচিং তার পরে হতো। তো এই জন্য প্রায় রাত 10টা বেজে গিয়েছে। তো রাস্তাও ছিল প্রচুর নিস্তব্ধ এবং প্রচুর বৃষ্টি হচ্ছিল, আর ঠিক ওই মুহূর্তে ওয়ানের সামনে একটা গাড়ি এসে থামে। তবে এটা কিন্তু ওর মা ছিল না। তো বাচ্চা মেয়ে ওয়ান কোনো কিছু না ভেবেই সেই গাড়িতে বসে পড়ে, আর বসে পড়ার কারণটি হচ্ছে ওই গাড়ির চালকটা ওদের বিল্ডিং এই থাকতো, পাশাপাশি ফ্ল্যাটে, তার মানে প্রতিবেশী ছিল আর কি। কিন্তু এর পরের দৃশ্যটা আমরা যখন দেখি আমরা তো পুরো শকড হয়ে যাই। আমরা দেখি ওয়ান যখন বাড়িতে পৌঁছায় তখন ওর পুরো শরীরে কাদা মাখামাখি ছিল এবং এর সাথেও অনেক ভয় পেয়েছিল। কিন্তু এখানে আমরা একটা জিনিস দেখে অবাক হয়ে যাই যে ওয়ান নামের ওই মেয়েটি যখন বাড়িতে ঢোকে তখন ওর মাও ওয়ানকে দেখে অনেক ভয় পেয়েছে এবং ভয়ে কাঁপছিল ডাইরেক্ট। আর এখানে সেই সিনেমার আসল টুইস্ট অ্যাকচুয়ালি হয়েছে কি, যে ওয়ান নামের মেয়েটাকে আমরা দেখলাম যে ওর মায়ের সামনে দিয়ে আসলো, এই মেয়েটা মূলত মারা গিয়েছে আজ থেকে 3 দিন আগে। তবে তারপরেও গত 3 দিন ধরে সে প্রতিদিন 10টার সময় বাড়ির ভেতর আসতো। তো এটা দেখে তার মা ভয়ে কাঁপছিল যে এটা অবশ্যই কোনো আত্মা বা ভূত হবে। আর এরপর আমাদের দেখানো হয় যে অ্যাকচুয়ালি ওয়ানের সাথে কি হয়েছিল। তো অ্যাকচুয়ালি হয়েছে কি, ওই দিন ওয়ান যখন স্কুল থেকে ফিরছিল প্রতিবেশী গাড়িতে যে উঠলো, ওই প্রতিবেশী করেছিল কি ওয়ানকে মেরে ফেলেছিল, আর তারপর ওকে কেটে টুকরো টুকরো করে একটা লাগেজে ভরে ফেলে দিয়েছিল। আর যখন এই খবরটি টিভি চ্যানেলে দেখানো হচ্ছিল তখন একটা লাগেজের যে দোকানদার যার নাম হচ্ছে কিম, সে ওই ব্যাগটা দেখে চিনে ফেলে, কারণ মাত্র 10 দিন আগে এই লাগেজটাই তার দোকান থেকে কেউ কিনে নিয়ে গিয়েছিল। আর যে লোকটা এই ব্যাগটা কিনেছিল তার নাম হচ্ছে সিয়ং। আর এরপর আমরা ইয়ন নামের একটা ছেলেকে দেখতে পাই, আর সে পিৎজা ডেলিভারি কাজ করে। তো আজকে ওই কিলারের বাড়ি থেকে বা ওই সিয়ং এর বাড়ি থেকে পিৎজার অর্ডার এসেছে, আর ওটা ডেলিভারি দেওয়ার জন্য সে এসেছে। আর এখানে আমরা একটা জিনিস জানতে পারি, সেটা হচ্ছে ওই সাইকো কিলারটা করে কি, তার শিকারকে মারার আগে পিৎজা খায় এবং যাকে মারবে তাকেও খায়। তো যাই হোক, ইয়ন যখন ওই পিৎজাটি ওই কিলারকে দিতে আসে তখন ওই কিলারকে বলে, দেখো তুমি যদি আরেকটা পিৎজা অর্ডার করো তাহলে 3 নম্বর পিৎজাটি পুরো ফ্রি পাবে, আমাদের এখানে অফার চলছে। বাট ওই কিলার এই অফারে একদমই ইন্টারেস্টেড ছিল না এবং উল্টো ইয়নকে এখান থেকে চলে যেতে বলে। তো যাই হোক, এরপর ওই কিলার করে কি পিৎজা নিয়ে বেসমেন্টে যায় যেখানে সে ওয়ানকে বেঁধে রেখেছিল। এগুলো কিন্তু আমরা 10 দিন পূর্বের কাহিনী দেখছি আর কি। তো আমরা এখানে
দেখতে পাই ওই কিলার করে কি অর্ধেক পিৎজা খায় আর বাকি অর্ধেক পিৎজা ওয়ানকে ভয় দেখিয়ে খাওয়াতে থাকে। আর তারপর আমরা সুয়ন নামে একজনকে দেখতে পাই যে ওই পুরো সোসাইটিতে থাকে। আর এই সুয়ন নামের মেয়েটাও কিন্তু দেখতে একবারে হুবহু ওয়ানের মতোই। আই মিন কোরিয়ানদের এমনিতেও তো সবার চেহারা একই রকম, তবে ওয়ান আর এই সুয়ন এই দুইটা মেয়ের চেহারা ফুললি সেম। আর এই সুয়ন নামের মেয়েটার মা কিন্তু এই যে সোসাইটি, এই সোসাইটির কমিটির লিডার। তো যাই হোক, ওদিকে আমাদের আগের দৃশ্য দেখানো হয় যেখানে আমরা দেখি ওয়ান নামের ওই বাচ্চা মেয়েটি কিলারের কাছে প্রাণ ভিক্ষা যাচ্ছিল এবং বলতে থাকে যে আমি কাউকে বলবো না তুমি আমাকে কি করেছো, প্লিজ আমাকে ছেড়ে দাও। কিন্তু ওই কিলারের একটুও দয়া হয় না এবং সে ওয়ানকে নির্দয়ভাবে টুকরো টুকরো করে ফেলে। বাট এখানে উল্লেখ্য এই সাইকো কিলার কিন্তু কাউকে রেপও করে না বা কিছুই করে না, জাস্ট ওর 10 দিন পর পর মানুষ মারতে ভালো লাগে। জাস্ট সাইকো তো সাইকোই। আর ওদিকে আমরা দেখি ওই সুটকেসের দোকানদার এই খবর দেখে পুলিশকে কল করতে যায় যে আমার এখান থেকে তো এই সুটকেসটা কিনেছিল, আমার সিসি ক্যামেরায় চেক করলেই তাকে ধরা যাবে। কিন্তু তখন তার স্ত্রী তাকে বাধা দেয় এবং বলে তুমি কি বুঝতে পারছো দক্ষিণ কোরিয়ার পুলিশ কত খারাপ, উল্টো আমরা একটা বিপদে পড়বো। তো এই জন্য সে আর সাহস করে কলটা দেয় না। আর অন্যদিকে ওই পিৎজা ডেলিভারি বয় যখন ওই খবরটা শুনে ওখানে সে জানতে পারে পুলিশ বলছে যে এই কিলার নাকি প্রতি 10 দিন পর পর একটা করে মার্ডার করে, সেম স্টাইলে কেটে টুকরো টুকরো করে এবং লাগেজে ফেলে দিয়ে যায়। আর তখন ওর মাথায় একটা খটকা লাগে যে একটা কাস্টমারও তো রয়েছে ওর যে প্রতি 10 দিন পর পর পিৎজা অর্ডার করে আর তারপরে এরকম লাশ পাওয়া যায়। তো ওর কাছে তখন মনে হয় তাহলে কি ওই পিৎজার মার্ডারের সাথে কোনো কানেকশন রয়েছে, তবে ও নিশ্চিত হতে পারে না। আর এদিকে আমরা দেখি ওয়ানের মা তার হাজবেন্ডকে বলে তোমার মেয়ে প্রতিদিন রাত 10টায় বাড়িতে আসে আর ওকে দেখলে আমার অনেক ভয় লাগে। কিন্তু ওর হাজবেন্ডের কাছে এইসব কথা মূল্যহীন লাগে। তবে তারপর সে তাকে বলে ওটা তোমার মেয়ে, তোমার মেয়ের যদি আত্মাও আসে তুমি ওকে দেখে কিভাবে ভয় পেতে পারো, তুমি এই জন্যই তোমার মেয়ের আত্মা দেখে ভয় পাও কারণ তুমি ওকে কখনোই নিজের মেয়ে মনেই করোনি। তো এখানে আমরা জানতে পারি ওয়ানের এটা আসল মাছ ছিল না, তবে তার মানে এই না যে খারাপ ব্যবহার করতো, সে সবসময় ওয়ানকে আপন মায়ের মতোই ভালোবাসতো, কখনোই ভালোবাসার কমতি রাখেনি। তবে তারপরেও যতই হোক কথায় রয়েছে বাঘ মূল্যে মানুষ হয়, মানুষ মূল্যে বাঘ হয়। তুমি একজন মানুষের সাথে যদি 50 বছরও সংসার করো, সে যখন মারা যাবে তুমি মাঝরাতে একা ঘরের মধ্যে থাকতে পারবে না, কোয়াইট ইম্পসিবল। কিন্তু একটা মরা বাঘ যদি তোমার সামনে থাকে তুমি একটু ভয় পাবে না। তো যাই হোক, এরপর আমাদের সুয়েনের মা সুইকে দেখানো হয়। সুয়েন মানে হচ্ছে যে মেয়েটা সেম ওয়ানের মতো দেখতে। আর সুয়েনের মা যেহেতু ওই সোসাইটির আর কি কমিটির লিডার, সে করে কি ওখানের যে গার্ড রয়েছে হোয়াং তাকে বলে সমাজ সেবা থেকে আমাদের সোসাইটিতে একটা ওয়ার্নিং এসেছে, সেটা হচ্ছে আমাদের সোসাইটিতে নাকি অনেক বেশি খাবার নষ্ট করা হচ্ছে। তো এই জন্য তুমি খেয়াল রাখো কেউ যেন খাবার এই ঝুড়িতে না ফেলে, কেউ যেন খাবার নষ্ট না করে। কেউ যদি খাবার ঝুড়িতে ফেলে বা নষ্ট খাবার দেখতে পাও আমাকে ইনফর্ম করবে। আর এরপর আমাদের সবার প্রিয় ডনলিকে দেখানো হয়। আর সেও ওই সোসাইটিতে থাকে আর ওর কাজ হচ্ছে মানুষকে লোন দেওয়া আর ও হচ্ছে সুদের ব্যবসা করতো, মানুষকে টাকা দেবে এবং সুদি খাটাবে। তো এখানে আমরা দেখতে পাই ও ওর মামাকে ধরে মারছে কারণ ওর মামা লোন নিয়েছিল কিন্তু ঠিক মতো পরিশোধ করছে না। আর তাছাড়া ডনলির ওর মামার উপর আগে থেকে অনেক রাগ ছিল। এর কারণটা হচ্ছে ও যখন ছোট ছিল, ওর মা যখন অসুস্থ ছিল তখন এই মামা ওরকে কোনো হেল্প করেনি, এমনকি ওর মাকেও দেখতে যায়নি। আর এইদিকে আমরা দেখি ওই সাইকো কিলার ওয়ানের রক্ত সাফ করছিল। আর তখনই গেটে ডনলি এসে তাকে বলে এই শালা তুই আমার পার্কিং এরিয়াতে গাড়ি রেখেছিস, তোর সাহস তো কম নয়, দ্রুত তোর গাড়ি সরিয়ে নে, তা না হলে তুই কিন্তু হসপিটালে পার্ক হয়ে যাবি। মানে বুঝতেই পারছো ডনি আর কি। তো যাই হোক, এরপর আমরা দেখি ওই সিকিউরিটি গার্ড করে কি ঝুড়ি টুড়ি চেক করছিল আর ওখানে ঝুড়ির মধ্যে সে একটা পুটলি পায় যেখানের মধ্যে পুরো অর্ধেক পিৎজা রয়েছে, যার সাথে একটা স্লিপও রয়েছে। আর ওই বিল বা স্লিপ দেখে বুঝতে পারে যে এটা কার পুটলি। আর ওই পুটলিটা নিয়ে সে যায় হচ্ছে কিলারের বাড়িতে ওয়ার্নিং দিতে এবং তাকে সে বলতে থাকে আমি জানি এই পুটলিটা তোমার, কিন্তু আমি কাউকে বলবো না, তুমি আমাকে কিছু বকশিস দাও, তোমার নামে আমি তাহলে আর কোনো অভিযোগ করবো না। কিন্তু ওই কিলার কিছুই বলে না। বাট এরপর যখন ওই সিকিউরিটি গার্ড ওই পুটলিটা খোলে তখন ওই পুটলিটা থেকে ওয়ান নামের সেই কিউট মেয়েটির স্কুল ইউনিফর্ম বের হয়, যা দেখে সে পুরো বুঝতে পারে যে ঘটনা কি ঘটেছে। কিন্তু কিলারও সব বুঝে গিয়েছে এবং সে করে কি তখনই ওই গার্ডের 12টা বাজিয়ে দেয়। আর ওই মুহূর্তে সেখান দিয়ে হান যাচ্ছিল আর সে সিঁড়িতে পড়ে থাকার রক্ত দেখে অনেক ভয় পেয়ে যায়। কিন্তু কিলার ছিল অনেক বেশি চালাক, একটা রেড ওয়াইনের মদের বোতল সেখানে ভেঙে দিয়েছিল যাতে মানুষ ভাবে যে এটা মদ পড়েছে আর কি। তো যাই হোক, এরপর আমাদের আবার পাশটি নিয়ে যাওয়া হয় যেখানে আমরা ওয়ানের ভিশনে দেখতে পাই ওয়ান যখন রাত 10টায় বাড়িতে আসে তখন ওই রাতে কিলার ওয়ানকে ওই সোসাইটিতে নিরাপদতে এনেছিল। কিন্তু যখনই ওয়ান তার ফ্ল্যাটের দিকে যেতে থাকে তখনই ওই কিলার ওই ছোট্ট মেয়েটিকে বলে তোমাকে আমি এত হেল্প করলাম, তুমি আমাকে একটা হেল্প করবে না, এই বক্সটা আমার একটু ঘরে নিয়ে আসো। তো এই জন্য যখনই ওয়ান করে ওই বক্সটা ধরে ওই সুযোগ বুঝে ওই কিলার করে কি ওয়ানকে তার ঘরে টেনে নিয়ে যায়। মানে বেচারা ওয়ান মাত্র কয়েক হাতের জন্য তার ঘরে ঢুকতে পারে না। আর ওইদিকে আমরা দেখি ওই সিকিউরিটি গার্ড যখন অনেকক্ষণ ধরে আসে না তখন আরেকটা যে সিকিউরিটি গার্ড রয়েছে যার নাম হচ্ছে পিও, সে বারবার ওই সিকিউরিটি গার্ডকে কল করছিল। বাট সে তো জানতো না যে ওই সিকিউরিটি গার্ড ফোন ওঠানোর মতো অবস্থায় নেই। আর এইদিকে আমরা দেখি ইউন ওই কিলারকে খুঁজে বের করার চেষ্টা করছিল, মানে ওই পিৎজা ডেলিভারি বয়। আর ঠিক ওই মুহূর্তেই কিলার আরো একবার পিৎজার অর্ডার করে আর তখন ইউন করে কি ওই বাহানায় পিৎজা দিতে গিয়ে পুরো ঘর স্ক্যান করে, কিন্তু অদ্ভুত কিছুই তার মনে হয় না। আর হবেই কি হবে, কারণ ওই কিলার যা কিছু করতো তার বেসমেন্টে করতো এবং এই ফ্ল্যাটটা অনেক বড় ছিল, ডুপ্লেক্স ফ্ল্যাট ছিল আর কি। তো যাই হোক, এরপর আমরা দেখি ওই কিলার করে ওই সিকিউরিটি গার্ডের বডিটা টুকরো টুকরো করে আর তারপর একটা লাগেজ কেনার উদ্দেশ্যে সেই কিমের দোকানেই যায়। তো কিম তোকে দেখেই চিনে ফেলে এবং ভয় পেয়ে মনে করে যে কাঁপতে থাকে। কিন্তু কিমকে ভয় পেতে দেখে কিলারেরও সন্দেহ হয় যে এই শালা তো আমার কিলিং এর ব্যাপারে জেনে গিয়েছে। আর অন্যদিকে আমরা দেখি দ্বিতীয় বডিগার্ড তো মনে করো ফার্স্ট বডিগার্ডের নিখোঁজ হয়ে যাওয়ার ব্যাপারে খুবই চিন্তিত ছিল। আর এখানে আমরা ওই দ্বিতীয় বডিগার্ডের পেছনে চশমাওয়ালা একজন লোককে দেখতে পাই। তো এটা কিন্তু আসলে বাস্তবে এক্সিস্ট করে না, এই লোকটাকে শুধুমাত্র
শুধুমাত্র দ্বিতীয় বডিগার্ডই দেখতে পেত। আর কেন সেই আত্মাটাকে দেখতে পেত এটা আমরা পরে জানতে পারবো। তো যাই হোক, এরপরে দ্বিতীয় বডিগার্ড করে ওই কিলারকে কল করে এবং বলে তোমার পানির বিল অনেক বেশি এসেছে, তোমার বাড়িতে তো আবার কোনো লিকেজ নেই তো। আর ওই মুহূর্তে ওই কিলারের দরজায় কেউ আসে, আর এই কারণে সে ফোন রেখে সেদিকে যায়। বাট এরপর যখন পিও আবারও তাকে কল করে তখন ওই কিলারের ফোন ভাইব্রেট হয়ে সুটকেসের মধ্যে পড়ে যায়। আর এদিকে আমরা দেখি দরজায় সুহি এসেছিল, মানে এই পুরো সোসাইটির আর কি লিডার। তো সুহি তাকে বলে শোন, আজকে 8টার পরে সোসাইটিতে একটা মিটিং হবে, তো এই ব্যাপারে আমি তোমার সাথে কিছু কথা বলতে চাই। কিন্তু কিলার বলে ওই মিটিং এ আমার কিছু যায় আসে না, কারণ আমি কয়েকদিন পরে এই বাড়ি খালি করে চলে যাব। কিন্তু তখন সুহি তার ঘর দেখে বলে তোমার ঘরের কি অবস্থা করে রেখেছো, আর এত লাইট জ্বালিয়ে রেখেছো কেন? তো সুহি ঘরে ঢুকে করে ওই লাইট গুলো বন্ধ করে রাখে। আর বুঝতেই পারছো দক্ষিণ কোরিয়ার কিছু নিয়ম রয়েছে, কার বাড়ি কত বিল ওঠে, কত পানি খরচ হয়, সবকিছুই আর কি মনে করো সরকার নিয়ন্ত্রণ করে। মানে টাকা থাকলে যে ইচ্ছা মতো খরচ করবে ওরকম সিস্টেম নেই আর কি। তো যাই হোক, সুইর ব্যবহারে তো মনে করে কিলার অনেক রেগে যায়। আর সে সুইকে যখন পেছন থেকে মারতে যাচ্ছিল তখনই সুইর কাছে কল আসে এবং সুই ওই কলে বলে ওঠে যে আমি ফ্ল্যাট নম্বর 102 এ রয়েছি, কি বলবে বলো। তো এটা শুনে কিলার তো ভয় পেয়ে যায় এবং তার উদ্দেশ্য বদলে ফেলে, কারণ সে যদি এখন সুইকে মারে সবাই জেনে যাবে যে সুই 102 নম্বর ফ্ল্যাট থেকে গায়েব হয়ে গিয়েছে। তো তখন ওই কিলার যেটা দিয়ে সুইকে মারতে চেয়েছিল সেটা সুইকে গিফট করে দেয়। আর এই দিকে আমরা দেখি সুহির মেয়ে সুয়ন সোসাইটির যে মিটিং হবে সেটার স্লিপ বিতরণ করছিল। আর তারপর সে ব্লক 102 এর বাইরে একটা চশমা পায়, মানে ফ্ল্যাট নম্বর 102 এর বাইরে একটা চশমা পায়, যেটা ওই ফার্স্ট সিকিউরিটি গার্ডের ছিল। কিন্তু যখন সুয়েন সেখান থেকে যাচ্ছিল ওই সময়ই ওয়ানের যে মা হান সে সুয়েনকে দেখে ফেলে এবং যেহেতু ওয়ান আর সুয়েনের চেহারা সেম, সে তো সুয়েনকে তার মেয়ে ভেবে আবারও ভয় পেয়ে যায় যে এটাই সে আত্মা নাকি। কিন্তু পরে সে চিন্তা করে আমি ভয় পাবো না, কিন্তু যখন কাছে যায় কথা বলে জানতে পারে যেটা সোসাইটির হেডের মেয়ে আর কি। তো এই জন্য হান তাকে বাড়িতে নিয়ে যায়। কিন্তু যাওয়ার সময় কিলার আবার সুয়েনকে দেখে ভয় পেয়ে যায় এবং কাঁপতে থাকে যে ওখানে আমি মেরে ফেললাম, ও আবার জন্ম নিল কিভাবে, এটা আবার ওর আত্মা নয় তো। আর এইদিকে আমরা দেখি হান সুয়েনের সাথে অনেক ভালো সময় কাটায়। আর হান তখন তাকে বলে যে তোমার মতো আমার একটা মেয়ে ছিল আর ও মারা গেছে, ওকে আমি অনেক মিস করি। তো যাই হোক, এরপর সুয়েন যখন চলে যাচ্ছিল তখন হান নোটিস করে যে ওদের পাশের ফ্ল্যাটের যে লোকটি সে অদ্ভুত ভাবে সুয়েনকে দেখছিল। তো এটা দেখে তো হানের একটু সন্দেহ হয় কিলারের উপর। আর এরপর আমরা দেখি সুয়েন গিয়ে করে কি ওই দ্বিতীয় যে সিকিউরিটি গার্ড রয়েছে তাকে ওই চশমাটাতে এবং বলে এই চশমাটা আমি ব্লক নম্বর 102 এর সামনে পেয়েছি, তো এটা যার তাকে আপনি দিয়ে দেন। কিন্তু ওই দ্বিতীয় সিকিউরিটি গার্ড বুঝতে পারে এটা তো ফার্স্ট বডিগার্ড হোয়াং এর চশমা, আর যেহেতু এটা 102 নম্বর ফ্ল্যাটে পাওয়া গিয়েছে ওখানে কি কোনো ঘাপলা রয়েছে, তো দ্বিতীয় সিকিউরিটি গার্ড ওখানে কিভাবে যাবে। তো এই জন্য সে পানির লিকেজ চেক করার অজুহাত খুঁজে 102 নম্বর ফ্ল্যাটে যায় এবং বলে তোমার অনেক বিল এসেছে, আমরা এটা চেক করবো। বাট কিলার ডাইরেক্ট মানা করে দেয়। কিন্তু তখন ওই সিকিউরিটি গার্ড বলে তুমি যদি আমাকে চেক করতে না দাও তাহলে কিন্তু আমি সন্ধ্যায় সোসাইটি থেকে 2-3 জন প্লাম্বার নিয়ে আসবো। তো এটা শোনার পরে কিলার করে কি পিওকে ভেতরে আসতে দেয়। পিও মানে হচ্ছে দ্বিতীয় সিকিউরিটি গার্ড। তো পিও যখন ঘরে ঢুকে তার কাছে তো অনেক অদ্ভুত লাগে। আর তারপর যখন পিও বেসমেন্টের বাথরুমের পাইপ চেক করছিল সেখানে রক্তে ভেজে অনেক চুল দেখতে পায়, সাথে ওই নিচের দেয়ালেও রক্ত লেগে রয়েছে, দেখতেই পাচ্ছ। তো এটা দেখে পিও তো পুরো বুঝতে পারে যে এই শালাই তো কিলার, আমার কলিগকে তো ওই মেরেছে এবং আমিও হয়তো এখন মরবো, আমার দ্রুত এখান থেকে বের হয়ে যাওয়া উচিত। আর ওইদিকে আমরা দেখি ওই কিলারও কিন্তু দ্বিতীয় সিকিউরিটি গার্ডকে মারার জন্য এগিয়ে আসতে থাকে। বাট তখন এই দ্বিতীয় সিকিউরিটি গার্ড বলে ওঠে না না, তোমাকে ভুল বুঝেছি, আমরা এখানে কোনো লিকেজ নেই, সব ঠিক রয়েছে, তোমাকে ডিস্টার্ব করার জন্য লজ্জিত, মানে বুদ্ধি খাটিয়ে সেখান থেকে দ্রুত বেরিয়ে আসে। আর তখন ওই দ্বিতীয় সিকিউরিটি গার্ড ভাবে আমার এখন কল করে পুলিশকে সব কি বলে দেওয়া উচিত, কিন্তু সে সাহস পায় না। আর এর পেছনে একটা কারণ রয়েছে, মানে কেন পুলিশকে কল দিতে সাহস পেল না এটা আমরা পরে জানতে পারবো। আর এদিকে আমরা দেখি ডনলি বাড়িতে এসে দেখে যে ওই কিলার আবারও ওর পার্কিং এরিয়াতে গাড়ি পার্ক করে রেখেছে, মানে ডনলির ওটা পার্সোনাল জায়গা আর কি, ওখানে অন্য কেউ গাড়ি রাখতে পারবে না। তো ডনলি এবারও মনে করো যে ভালো মতো বোঝায়। আর অন্যদিকে আমরা দেখি হান তার মেয়ের রুমে যায়, আর এখানে তার মেয়ে ওয়ানকে অনেক মনে পড়ে তার। আর এই রুমে তার মেয়ের সব ছিল, শুধুমাত্র মেয়েটাই ছিল না। আর ওইদিকে কিলার ওই ফার্স্ট সিকিউরিটি গার্ডকে মেরে যে লাগেজটাই ভরেছে তখন সে দেখতে পায় তার ফোনটা ওই লাগেজে লক হয়ে গিয়েছে। কিন্তু ও তো মনে করো ওই লাগেজ গুলো একবারই জাস্ট লক করে, এজন্য পাসওয়ার্ডটা যায় না, তো এই জন্য পাগলের মতো হয়ে যায়। আর তারপর সে সুটকেসের পাসওয়ার্ড জিজ্ঞেস করার জন্য সেই সুটকেসের দোকানদার কিমের সাথে দেখা করে, কিন্তু কিম তখন বলে পাসওয়ার্ড তো আমারও ঠিক মতো মনে নেই। কিন্তু তখনই ওই কিলার করে কি ওই লাগেজের দোকানদার কিমের ফোন থেকে ডনলিকে একটা মিস কল দেয়। খেয়াল রেখো ব্যাপারটা, কিলারের প্ল্যানটা কি ওই লাগেজের দোকানদার থেকে ডনলিকে একটা মিস কল দেয়। আর যাওয়ার সময় সে দোকানদারকে জিজ্ঞাসা করে তুমি কি পিৎজা খেতে পছন্দ করো, আর পিৎজা খাওয়ার জন্য কেন জিজ্ঞেস করেছে নিশ্চয়ই বুঝতে পারছো। আর এদিকে আমরা দেখি আজকে রাতে যখন ওয়ানের আত্মা বাড়িতে আসে তখন হান করে সাহস করে সে আত্মাকে জড়িয়ে ধরে এবং ওয়ানের আত্মার কাছে ক্ষমা চায়, কারণ সে ওই দিন ওয়ানকে স্কুলে থেকে আনতে একটু দেরি করে গিয়েছিল। আর এইদিকে আমরা দেখি সুয়েনের স্কুলের ছুটি হয় আর কিলার তো সুয়েনের জন্য অপেক্ষা করছিল, ঠিক যেভাবে ওয়ানের জন্য অপেক্ষা করছিল। বাট সৌভাগ্যবশত তখনই সুয়েনের মা ওকে নিতে চলে আসে। আর এই কারণে ওই কিলার করে কি সুয়েনকে মারার চিন্তা বাদ দিয়ে কিমকে মারার জন্য চলে যায় এবং কিমকে ধরে ওর বাড়িতে নিয়ে আসে। আর এরপর সে আবারও পিৎজা অর্ডার করে, কিন্তু এইবার ইউন লক্ষ্য করে ওকে যে টাকাটা দেওয়া হয়েছে তার মধ্যে রক্ত লেগে রয়েছে। আর তারপর ও করে কি বাইরে সে ওই ফ্ল্যাটের মধ্যে উঁকু ঝুঁকি দিতে থাকে, কিন্তু কিলার ওকে যখন প্রায় দেখেই ফেলবে তখনই ওখানে দ্বিতীয় সিকিউরিটি গার্ড চলে আসে এবং সে করে কি টর্চ লাগিয়ে কিলারের মনোযোগ অন্যদিকে নেয় এবং বোঝায় যে আমি এদিকে গার্ডিং করছিলাম। তো যাই হোক, এরপর ওই পিৎজাওয়ালা করে কি পিওকে ওই দ্বিতীয় সিকিউরিটি গার্ডকে বলে যে ওই লোকটি যে টাকা দিয়েছে তার মধ্যে তো রক্ত লেগে রয়েছে, এই ব্যাপারে তো আমাদের পুলিশকে জানানো উচিত। কিন্তু বুঝতেই পারছো চোরের মন পুলিশ, এই দ্বিতীয় সিকিউরিটি গার্ডের অবশ্যই কিছু প্রবলেম রয়েছে। সে বলে
হতে পারে ওর হাতে চোট লেগেছে। আর তখন ইয়নেরও মনে হয় না এরকম তো হতেই পারে, আর এই কথা বলে সে ওখান থেকে চলে যায়। আর এরপর ওই দ্বিতীয় সিকিউরিটি গার্ড করে কি তার কেবিনে আসে, আর তখন ওই চশমা পরা লোকটি মানে ওই আত্মাটি দ্বিতীয় বডিগার্ডকে বলে তুমি তো জানো যে তোমার কলিগ হোয়াংকে ওই লোকটি মেরেছে, তাহলে তুমি পুলিশকে কেন বলে দিচ্ছ না? নাকি তুমি ভয় পাচ্ছ যে পুলিশ তোমাকেই ধরে ফেলবে? আর তুমি গত 18 বছর ধরে পুলিশের কাছ থেকে পালাচ্ছ কেন? তো এখানে ওই দ্বিতীয় সিকিউরিটি গার্ডের পেছনে যে লোকটি বসে রয়েছে এই লোকটিকে মূলত পিও 18 বছর আগে নিজের হাতে হত্যা করেছিল, বাট ওটা সে ইচ্ছে করে করেনি, রাগ উঠে গিয়েছিল, পরে মরে গিয়েছিল, আর এর জন্য সে অনুতপ্ত, আজ অনুতপ্ত। বাট দক্ষিণ কোরিয়ার একটা নিয়ম রয়েছে, তুমি যদি 100টা মার্ডারও করো এবং 18 বছর যদি কোনো রকমে পালিয়ে থাকতে পারো তারপরে তোমার আর কোনো বিচার হবে না, মানে এটাকে বলে স্ট্যাচু অফ লিমিটেশন। তো এই দ্বিতীয় সিকিউরিটি গার্ডের 18 বছর পার হতে স্ট্যাচু অফ লিমিটেশন হতে আর মাত্র 5 মাস বাকি রয়েছে। তো এই জন্য সে এখন পুলিশের কাছে ধরা দিতে পারছে না, ধরা দিলেই তার যাবজ্জীবনের জেল হয়ে যাবে, কিন্তু 18 বছর পর বেরোলে আর কোনো পাপ নাই, আর কোনো সমস্যা নাই। আর ওই রাতে আমরা দেখতে পাই কিলার করে কি ডনলিকে ফোন করে অকথ্য ভাষায় গালাগালি করে এবং বাইরেটাকে ফাইট করার জন্য। আর ডনলিও তো মনে করে খেপা পাবলিক, ওখানে কি ফাইটের জন্য চলে আসে, কিন্তু ফাইট যখন শুরু হয় আমরা দেখতে পাই ডনলি এক ঘুষিতে ওকে ফেলে দেয়। আর এমনকি ওই কিলার হাতে যে তোমার একটা অস্ত্র ছিল সেটাও নিয়ে নেয় এবং এমন মার দেয় ওকে আর একটু মারলেও মারাই যেত। আর তখন ওই কিলার করে কি ডনলির পা ধরে ক্ষমা চাইতে থাকে এবং বলে আব্বার জীবনে বেদবি করবো না। আর ডনলি ওকে লাস্ট ওয়ার্নিং দিয়ে ছেড়ে দেয়, যার একবার বেদবি করলে তোকে কিন্তু তামা তামা করে দেবো। তো অ্যাকচুয়ালি এখানে কি হলো, এটাই কিন্তু কিলারের প্ল্যান ছিল ডনলিকে ফাঁসানোর। তো এখানে ওই কি টেকনিকটা করেছে একটু পরে বুঝতে পারবে। এরপর কিলার করে কি বাড়িতে গিয়ে যে লাঠিটা দিয়ে ডনলিকে পিটিয়েছে, ওরই লাঠি তো ছিল, ওর হাত থেকে নিয়েই তো পিটিয়েছে, সেটার মধ্যে ও জাস্ট ডনলির ফিঙ্গারপ্রিন্টটা নিয়েছে। আর সে অস্ত্রটি করে কি হোয়াংকে যে টুকরা টুকরা করেছে সেই ব্যাগে রেখে দেয়। তো বুঝতেই পারছে ডনলি কিন্তু ফার্স্টে চলেছে। আর এর পরের দিন আমরা দেখি সুয়েন স্কুলের জন্য লেট হয়ে যায়, আর এই জন্য সে অনেক তাড়ায় ছিল, আর তাড়াহুড়োর কারণে সে ফোন নিতে ভুলে যায়। কিন্তু বাড়ির বাইরে ওই কিলার কিন্তু আজকে সুয়েনের জন্য অপেক্ষা করছিল, আর এই জিনিসটা তখন হান এটা দেখে ফেলে এবং ও এটা লক্ষ্য করে যে ওই লোকটি সবসময় সুয়েনকে এত ফলো করে কেন, এবং বুঝতে পারে কিছু গন্ডগোল রয়েছে। আবার এইদিকে ওই সেকেন্ড সিকিউরিটি গার্ডও কিন্তু কিলারকে দেখে ফেলে, আর সে অলরেডি জানে যে তার যে কলিগ ছিল তাকে এই কিলারটাই মেরেছে, আর আজকে সে হয়তো সুয়েনকে মারবে। তো এই জন্য সে সুয়েনকে থামিয়ে বলে মা যা হয়ে যাক না কেন তুমি রাতে কিন্তু একা বাড়িতে আসবে না। তো সুয়েন তখন বলে চিন্তা করবেন না, আমার মা আমাকে রোজ নিতে আসে। আর তারপরে আমরা দেখি ওই কিলার করে কি সুয়েনের পেছনে পেছনে চলে যায়, আর ওই কিলার তখন সুয়েনের মধ্যে ওয়ানের ঝলক দেখতে পায় এবং সে আবারও ভয় পেয়ে যায়। আর এইদিকে আমরা দেখি ওই সেকেন্ড সিকিউরিটি গার্ড মিস্টার পিও এই সোসাইটি থেকে চিরতরে পালিয়ে যাচ্ছিল। এর কারণটা হচ্ছে সে কিলারকেও ধরে দিতে পারছে না, আর ওই কিলার সুয়েনকে মারবে এটাও মেনে নিতে পারছে না, কারণ আজকেই সুয়েন মারা পড়বে, সুয়েনের মৃত চেহারাটা সে দেখতে পারবে না। তো তখন ওই আত্মাটা বলে তোমার পালানো উচিত নয়, কিলার সুয়েনের পেছনে পেছনে গিয়েছে, তোমার উচিত সুয়েনকে বাঁচানো, ও তোমার মেয়ের মতো। বাট পিও তখন বলে না ওর কিছুই হবে না, ওর মা ওকে সবসময় নিতে যায়। আর তখন ওই লোকটি বলে যদি ওর মা আজকে কোনো কাজের কারণে না যেতে পারে তাহলে কি হবে। আর এখানে লক্ষ্য সুয়েনের মা যে রেগুলার ওকে আনতে যায় এটা কিলারও জানে। তো এই জন্য সে সুয়েনের মা সুহিকে কল করে বলে, যেহেতু সে কমিটির হেড এবং আজকে মিটিং করবে, সে বলে যেহেতু আমি 2 দিন পরে বাড়ি খালি করে চলে যাচ্ছি তো আজকে 8টায় তোমার মিটিং এ আসবো, তুমি থেকো, ঠিক আছে, ওই মিটিংটা আজকে রাখো। আর এটা বলার কারণ হচ্ছে যাতে সুয়েনের মা সুহি মিটিং এ ব্যস্ত থাকে এবং সুয়েনকে একাও পায়, মানে সুয়েনকে তো আর আনতে যেতে পারবে না ওর মা। আর এইদিকে আমরা দেখি ডনলিকে তো পুলিশে ধরে নিয়ে গিয়েছে, কারণ ওই দোকানদার কিম কয়েকদিন ধরে নিখোঁজ এবং নিখোঁজ হওয়ার আগে লাস্ট কলটা সে ডনলিকেই করেছিল। তো এই জন্য পুলিশের সন্দেহ যে ডনলি তাকে নিখোঁজ করেছে। তো এখন তো বুঝতে পারলে কেন ওর মোবাইল থেকে মিস কলটা দিয়েছিল বা কলটা দিয়েছিল। তো এই জন্য অপরিচিত কেউ যদি তোমার ফোন দিয়ে কল করতে চায় অবশ্যই কল করতে দিও না, বিপদে পড়তেই পারো। তো যাই হোক ডনলি তখন তার পক্ষে সাফাই দিয়ে বলে আমি গত 10 দিন ধরে আমার আঙ্কেলের সাথে ছিলাম, আমি তো সোসাইটি থেকে বাইরেই বেরোইনি। আর তখন ওর আঙ্কেলকে ডাকা হয়, তো ডন তো ভয় পেয়েছিল, ওর মামাকেও তো খুব মেরেছে, ওর মামা তো ওর বিরুদ্ধে সাক্ষী দেবে, কিন্তু এখানে ওর মামা ওর পক্ষেই বলে, মানে সে অনুতপ্ত, সে বলে যে আমার ভাগিনা আমার সাথেই ছিল। কিন্তু ডনলি যখন ছাড়া পড়বে তখন পুলিশ আবার ওই লাগেজটা পেয়ে যায় যেখানে ওই সিকিউরিটি গার্ডের ডেড বডি ছিল এবং ওইখানে যে অস্ত্রটা ছিল তার সাথে ডনলির ফিঙ্গারপ্রিন্টও মিলে যায়। তো ডনলি এবার খুনের চার্জে পড়ে যায়, কিন্তু ডনলি যখন ওই লাঠিটা দেখে বা অস্ত্রটা দেখে ওর চেনা চেনা মনে হয়। আর এইদিকে আমরা দেখি সেই সুটকেসের দোকানদার চেয়ারের সাথে বাঁধা ছিল এবং সে কোনো রকমে করে ওই সুটকেসটা খুলে ফেলে আর সাথে সাথে দেয়ালে ধাক্কা মেরে চেয়ারটাও ভেঙে নিজেকে ছাড়িয়ে নেয়। আর এরপর সে করে কি সুটকেসে পড়ে থাকা সেই ফোনটি দিয়ে লাস্ট ডায়াল নাম্বারে কল করে এবং হেল্প লিখে মেসেজ পাঠিয়ে দেয়। আর এই মেসেজটা যায় হচ্ছে ইয়নের কাছে, মানে ওই পিৎজা ডেলিভারি ওয়ালার কাছে। আর এই নাম্বারটা কিন্তু ওই কিলার ভুলে মোবাইলটা রেখে গিয়েছিল। তো এটা দেখে তো ওই পিৎজা ডেলিভারির সন্দেহ হয়ে যায় যে ওই কিলারের মোবাইল থেকে যেহেতু এই মেসেজটা এসেছে তার মানে সমস্যা হয়েছে এবং সে দ্রুত ওই কিলারের বাড়িতে যাওয়ার জন্য বের হয়। আর এই দিকে হান দেখে আজকে অনেক বৃষ্টি হচ্ছে আর এই জন্য সে অনেক চিন্তায় পড়ে যায়। আবার সে সকালে দেখেছে যে ওই পাগলা লোকটাও সুয়েনের পিছু নিয়েছিল। তো এই চিন্তা করে সে করে কি সুয়েনকে নিতে সুয়েনের স্কুলে যায়। আর তাছাড়া সুয়েনের মধ্যে সে তার নিজের মেয়েকেও দেখতে পায়। তো যাই হোক অল্পের জন্য সেখানে গিয়ে হান পৌঁছায় আর এই কারণে ওই কিলার সুয়েনকে ধরতে পারে না, কিন্তু হান সেখানে ওই কিলারকে দেখতে পায় এবং পুরো রেগে যায় এবং বুঝতে পারে কাহিনীটা কি হয়েছে। কিন্তু কিলারও হানদের দেখতে পায় এবং ওদের দুজনকে মারারই সিদ্ধান্ত নেয়। আবার এদিকে প্রচুর বৃষ্টির কারণে পুরো শহরে কারেন্ট চলে গিয়েছে। তো এই অন্ধকারের সুযোগ নিয়ে ডনলি করে মামার পোশাক পরে পুলিশ স্টেশন থেকে পালিয়ে যায় এবং ডনলি তো বুঝতে পেরেছে যে এর পেছনে কোন শালাই দায়ী, ওকেই ধরবো আমি। আর এদিকে আমরা দেখি ওই দ্বিতীয় সিকিউরিটি গার্ড পিও যখন সুয়েনের জন্য চিন্তা করছে
করছিল তখনও আবার ফিরে আসে আর সুহিকে সুয়নের ব্যাপারে জিজ্ঞাসা করে। আর তখন সে জানতে পারে যে সুহি নিজেও তার মেয়েকে আনতে যায়নি, সুয়ন এখনো বাড়িতে আসেনি। তো এটা শুনে তো ওই প্রিয়কারীকে ভেতর থেকে ভেঙে পড়ে যে তাহলে ওই মেয়েটাকে আমি মরতে দিলাম। আর এইদিকে হান দেখে যে ওই কিলার ওর প্রতিবেশী এখনো আমাদের পিছু করছে, এখানেও চলে এসেছে। তো সে পুরোপুরি এখন ক্লিয়ার হয়ে যায় যে এই শয়তানটাই আমার মেয়েকে মেরেছে। আর তখন হান করিকে এখানে বুদ্ধি খাটায়, সে করিকে রাস্তার মাঝখানে গিয়ে দাঁড়ায়। তো এর ফলে যেটা হয় অনেক গাড়ির জ্যাম লেগে যায় আর এত ভিড়ের মধ্যে তো কেউ এসে ওদেরকে মার্ডার করতে পারবে না। তো এই কারণে কিলার সেখান থেকে চলে আসে। কিন্তু কিলার যখন তার ফ্ল্যাটে ঢোকে তখনই ওই সুটকেসওয়ালা কিম করিকের উপর আক্রমণ করে, কিন্তু এরই মাঝে কিলার করে কি কিমকেও ছুরি মেরে দেয়। কিন্তু তখনই সেখানে আবার পিৎজা ডেলিভারি বয় চলে আসে আর তার সাথে দেখা হয় হচ্ছে ওই সিকিউরিটি গার্ডের, যে আবার সিদ্ধান্ত নিয়েছে ওই কিলারকে নিজের হাতে মেরে ফেলবে, কারণ ও তো একটা কিলার ছিল এক সময়। আর তখন তারা একটা প্ল্যান করে আর এখানে ইয়ন যাবে হচ্ছে ফ্রি পিৎজা ডেলিভারি দেওয়ার অজুহাতে, যে অনেক পিৎজা নেন আজকে ফ্রি পিৎজা খান। আর ওই সুযোগে পিও তার উপর আক্রমণ করবে। তো সেরকমই হয়। আর এরই মাঝে ডনলিও সেখানে চলে আসে। তো ডন যখন দেখে যে এখানে কিম রয়েছে কিন্তু অনেক আহত, তো ডনলি তখন ওই কিলারকে অনেক মারে। আবার পিও কিলারকে জিজ্ঞাসা করে যে সুয়েনকে কি তুই মেরে ফেলেছিস? আর কিলার তখন বলে আমি নিজেই জানি না আমি কাকে মেরেছি কাকে মারিনি। আর তখনই পিও দেখতে পায় যে সুয়েনের বডি সেখানে পড়ে রয়েছে, যা দেখে পিও পুরো ভেঙে পড়ে ভাষা হারিয়ে ফেলে। আর তারপর পাশে থাকা একটা ভারী বস্তু নিয়ে কিলারের মাথা পুরো ফাটিয়ে দেয়। আর এখানেই ওই কিলারের মৃত্যু হয়ে যায়। মানে ওখানে যে সুয়েনের ডেড বডিটা দেখলো ওটা কিন্তু ওই সিকিউরিটি গার্ড তার ভীষণে দেখেছে, বাস্তবে দেখেনি আর কি, চোখের ভ্রম দেখেছে আর কি। তো যাই হোক, কিলারকে যখন ও মারাত্মকভাবে মেরে ফেলে তখনই দেখা যায় সুয়েন আবার বেঁচে উঠেছে, এটাও কিন্তু ওর চোখের ভ্রম ছিল। আর এরপর দেখানো হয় কিমকে হসপিটালে নেওয়া হয়েছে এবং ওই কিলারের লাশ ওরা গায়েব করে দিয়েছে আর কি। যাই হোক, আবার এদিকে সুহি করে কি ডনকে ধরে জিজ্ঞাসা করতে থাকে আমার মেয়ে কোথায় বল, তুই আমার মেয়ের সাথে কি করেছিস? মানে ডনকে যেহেতু পুলিশে ধরে নিয়ে গিয়েছে, এখন ওর মা মনে করছে যে ওর মেয়েকে ডনলি নিয়েছিল। কিন্তু তখনই হান সেখানে সুয়েনকে নিয়ে আসে সই সালামতে এবং সবকিছু খুলে ফেলে আর বুঝতে পারে যে কিলার তাদের সোসাইটিতে ছিল এবং তারা সবাই সিদ্ধান্ত নেয় কিলারের কোনো ব্যাপার তারা পুলিশ পর্যন্ত যেতে দিবে না, পুরো কাহিনী এখানে শেষ করে দেবে। আর ওইদিকে আমরা দেখি সেই দ্বিতীয় সিকিউরিটি গার্ড মানে পিও এই সোসাইটি ছেড়ে চিরতরে চলে যাচ্ছে, কারণ সে পুলিশে ধরা পড়তে চায় না। আর তাছাড়া সে যেটা করেছে একজন মানুষকে মার্ডার করেছে, এই কারণে তো আরো 18 বছর তাকে পালিয়ে থাকতে হবে। তো যাই হোক, এরপর থেকে আমরা দেখতে পাই ওই সুটকেসওয়ালা কিমের কাছে যেই লাগেজ বা সুটকেস কিনতে আনে সে তাদের ভোটার আইডি কার্ড, পাসপোর্ট বা যে কোনো আইডি চায় এবং ছবি তুলে রেখে দেয় যে অমুক সুটকেসটা অমুকে কিনেছে। আর তারপর সে স্ত্রীকে জিজ্ঞাসা করে আমি একটা জিনিস বুঝতে পারলাম না, ওই কিলার আমাকে এতদিন বাঁচিয়ে রেখেছিল কেন? আর প্রতি রাতে সে আমার পাশে এসে ঘুমাতো কেন? দেখে মনে হতো ও সবসময় ভয় পেয়ে রয়েছে। তো অ্যাকচুয়ালি ব্যাপারটা সত্যি ছিল, আসলে ওই কিলারকেও ওয়ানের আত্মা ভয় দেখাতো এবং প্রতি রাতে ওয়ানের আত্মা রাত 10টা ওই কিলারের বেসমেন্ট থেকে বের হয়ে ওর বাড়িতে চলে যেত। আর এখানেই এই মুভিটা শেষ হয়ে যায়। তো যাই হোক, আমি জানি না তোমাদের কাছে মুভিটা কেমন লেগেছে, তবে একবার দেখার জন্য আমি মনে করি যথেষ্ট ঠিক আছে। আর আজ পর্যন্ত কোরিয়ান এমন কোনো সিনেমা আমরা দেখিনি যেটা একেবারে খুব খারাপ হয়েছে, বা কোরিয়ান সিনেমা দেখে আমরা এরকম বলিনি কখনো যে সময়টাই নষ্ট করলাম। তো আমি আজকের মতো বিদায় নিচ্ছি, তোমরা ভালো থেকো, সুস্থ থেকো, টেক কেয়ার, আল্লাহ হাফেজ।